হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোনের বাজারটা কী ধরনের ব্যাপক আকৃতি একটা ধারণ করেছে। সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ ভারতবর্ষ বা বাংলাদেশই বলুন, বা প্রথম বিশ্বের দেশ আমেরিকা বা ইউরোপেই বলুন, সমস্ত দেশেই কিন্তু এই স্মার্টফোনের ক্রেজটা বজায় রয়েছে। আর এই স্মার্টফোনের ক্রেজটাকে বজায় রাখার সুযোগ নিচ্ছে কিছু স্মার্টফোন কোম্পানি। এমনভাবে তারা বিজনেস প্রক্রিয়াটাকে সাজাচ্ছে, এমন কিছু অপ্রয়োজনীয় জিনিসকে হাইলাইট করছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, যাতে আমাদের মনে হয় যে ওই ফিচার্সটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন এবং ওই ফিচার্সটা ছাড়া আমাদের এই মোবাইলটা পুরনো হয়ে গেছে। আজকের এই এপিসোডে আমি এই 5টা অপ্রয়োজনীয় ফিচার্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এবং ভিডিওর সব শেষে যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এখন লাইক করার দরকার নেই। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, আপনার সাথে আমার মতের মিল নাই হতে পারে, আপনার প্রায়োরিটির সাথে আমার প্রায়োরিটি মিলতে নাই পারে, কিন্তু একবার ভিডিওটা সম্পূর্ণ ভেবে দেখবেন, তারপরে কিন্তু আপনার ফিডব্যাক আপনি জানাবেন। প্রথমত, আজকের দিনে স্মার্টফোন কোম্পানিগুলো দেখবেন বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরি কেন একদম ফ্ল্যাগশিপ লেভেলেও একটা জিনিসকে হাইলাইট করছে, ডিসপ্লের ক্ষেত্রে হায়ার রিফ্রেশ রেট। হ্যাঁ, আমি মানছি হায়ার রিফ্রেশ রেটের দরকার আছে, সেটা আপ টু 90 হার্টজ এবং সব থেকে বেশি হলে 120 হার্টজ। হ্যাঁ, তার উপরে দেখবেন এখন পর্যন্ত যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আসছে, গেমিং ফোনগুলো আসছে, 240 হার্টজের একটা টাচ স্যাম্পলিং রেট দিচ্ছে, রিফ্রেশ রেট দিচ্ছে। সেক্ষেত্রে একবার ভেবে দেখুন, আপনার চোখ যে হায়ার রিফ্রেশ রেটের স্ক্রিনটা দেখছে, আপনার চোখটা আদৌ ওই হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে তো? হ্যাঁ, সত্যি বলছি, আপনার যে চোখ রয়েছে, হিউম্যান বডির যে চোখ 10 থেকে 12 ইমেজ পার সেকেন্ড প্রসেস করতে পারে। আমি মানছি অনেক গেম আছে 60 হার্টজ সাপোর্ট করে, অনেক গেম আছে 90 হার্টজ সাপোর্ট করে। আর একটি কথা মনে রাখবেন, হাতে গোনা কয়েকটি গেম আছে, হাতে গোনা কয়েকটি অ্যাপ্লিকেশন আছে যেটা হয়তো 90 হার্টজ বা 120 হার্টজের উপরে রিফ্রেশ রেট সাপোর্ট করে। সেগুলো হয়তো আমরা নামও জানি না, আমরা ইউজই করি না। আমি আপ টু বললাম 120 হার্টজের রিফ্রেশ রেট পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যদি কোনো কোম্পানি হায়ার রিফ্রেশ রেটের বদলে আমাদের কাছ থেকে একটু টাকা বেশি নেয়, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। আরও একটা কথা আপনাদের বলে দিই, আজকের দিনে দেখবেন এইচডি প্লাস ডিসপ্লে হচ্ছে আর 90 হার্টজের রিফ্রেশ রেট হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র এইচডি প্লাস ডিসপ্লে এই দুর্বলতাকে ঢেকে দেওয়ার জন্য, তাছাড়া আর কোনো রকম কারণ নেই। এর সাথে সাথে বলি, আপনি যদি অ্যামোলেড ডিসপ্লে ফোন কেনেন এবং সেখানে যদি হায়ার রিফ্রেশ রেট নাও থাকে, তাও আপনার ফোনটা কিন্তু ভালো, তার জন্য হায়ার রিফ্রেশ রেটে শিফট করার কোনো দরকার নেই। সুতরাং আমার মতে হায়ার রিফ্রেশ রেটের প্রয়োজন আছে একটা লিমিট পর্যন্ত। আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন, ওটার দিকে যাওয়া উচিত। আপনার কখনোই ওই ডিসপ্লেটার দিকে যাওয়া উচিত নয় যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, আইপিএস ডিসপ্লে প্যানেল রয়েছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোনের সব থেকে প্রথম যে অপ্রয়োজনীয় জিনিসটা, অপ্রয়োজনীয় ফিচার্সটা, হায়ার রিফ্রেশ রেট। হ্যাঁ, একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে সেটা যখন অত্যাধিক পর্যায়ে চলে যায়, সেটা কিন্তু কখনোই ঠিক নেই। এর পরের যে অপ্রয়োজনীয় জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম। হ্যাঁ, এখানে আপনারা এখনই আমাকে বলবেন আমি একজন পাগল, আমি বুঝি না, তাই জন্য আপনাদের এটা বলছি। প্রথমে পুরোটা শুনে নিন, তারপরে অবশ্যই কমেন্ট করবেন। প্রথমেই বলে দিই, মিড বাজেট সেন্ট্রিক যে ফোনগুলোতে লিকুইড কুলিং সিস্টেমটা ইউজ করা হয়, সেখানে শুধুমাত্র একটা থার্মাল জেল ইউজ করা হয়, যার ফলে ওই প্রসেসরটাকে ঠান্ডা রাখা হয়। এটার কিন্তু ততটাও এফেক্ট নেই যতটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের লিকুইড কুলিং সিস্টেম কাজ করে। একটা ফ্ল্যাগশিপ লেভেলের লিকুইড কুলিং সিস্টেমে সেখানে কিন্তু আলাদা থার্মাল জেল থাকে, আলাদা একটা হিট সিঙ্ক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো ফোনে আবার আলাদা করে একটা ছোট্ট ফ্যানও লাগানো থাকে। যেমন ধরুন না, নুবিয়া রেড ম্যাজিক এস এই ফোনটাতে, গেমিং ফোন, সেখানে কিন্তু আলাদা কুলিং ফ্যান রয়েছে, হ্যাঁ, প্রসেসরের ওপর, যেটা আমরা অ্যাকচুয়ালি কম্পিউটারে দেখি, কিন্তু সেটা হয়তো অত বড় নেই, সেটা সাইজে ছোট আছে, কিন্তু সেটা কিন্তু একটা এফেক্টিভ কুলিং সিস্টেম যেটা আপনার ফোনকে ঠান্ডা রাখার জন্য ইউজ করা হয়। কিন্তু এই সমস্ত মিড বাজেট সেন্ট্রিক ফোনগুলো শুধুমাত্র ওই জেলের ওপর কাজ করা হয় এবং সেটাকে হাইলাইট করে দেওয়া হয়, হ্যাঁ, এটাকে লিকুইড কুলিং সিস্টেম আছে, আপনি যতক্ষণই গেম খেলুন আপনার ফোন ওভারহিট হবে না। তো সেক্ষেত্রে আবার সেই আমরা যখন ফোনটা কিনি, গেম খেলতে যাই, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে 40 থেকে 42 বা 43 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু সেটা উঠেই যায়। আমরা তখন আর ভেবে দেখি না, কিন্তু আমরা যখন ফোনটা কিনতে চাই তখন লিকুইড কুলিং সিস্টেমটাকে অনেক বেশি প্রাধান্য দিই, যারা মূলত গেম খেলতে ভালোবাসি। কিন্তু এটারও প্রাধান্য দেওয়ার কোনো রকম কারণ নেই। আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর কিনুন এবং লিকুইড কুলিং সিস্টেম দিয়ে মিডিয়াটেকের কোনো প্রসেসর কিনুন, একই হিট হবে, কোনো রকম সেখানে আপনি তফাৎ খুঁজে পাবেন না। সুতরাং এটাও কিন্তু একটা অপ্রয়োজনীয় ফিচার্স। আর মিডিয়াটেকের প্রসেসর মানে ওইটুকু আপনাকে দিতেই হবে স্মার্টফোন কোম্পানিগুলো, কারণ আমরা জানি মিডিয়াটেকের প্রসেসর গরম হয়। তৃতীয় যে অপ্রয়োজনীয় ফিচার্সটা নিয়ে কথা বলবো, সেটা হলো ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা। হ্যাঁ, এখানে আমরা দুটো ক্যামেরাকে একদম প্রাইমারি ক্যামেরা ধরতে পারি, একটা হচ্ছে মেন ক্যামেরা, একটা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওই যে পেছনের দিকে পরপর আরও দুটো ম্যাক্রো লেন্স থাকে, আর একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য থাকে,
এই দুটো ক্যামেরার কাজ কিন্তু ওই প্রাইমারি লেন্স দিয়েই হয়ে যায়। হ্যাঁ, সুতরাং আমাদের দরকার পড়ে না এই ধরনের ম্যাক্রো লেন্স, এই ধরনের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এটা শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্য, এটা শুধুমাত্র ক্যামেরায় একটা কিমিক তৈরি করার জন্য। এছাড়াও আরও একটা জিনিস মাথায় রাখবেন, কোনো রকম মেগাপিক্সেল কিন্তু এখানে বিচার্য নয়। হ্যাঁ, আপনি 108 মেগাপিক্সেল ক্যামেরায় যে আউটপুট পাবেন সেটা কিন্তু অ্যাপেলের আইফোন 11-এর 12 মেগাপিক্সেলের ক্যামেরায় সেই একই ধরনের আউটপুট পেতে পারেন। হ্যাঁ, আপনাকে কিছুটা ফটোগ্রাফি জানতে হবে, আপনাকে কিছুটা ক্যামেরা ক্লিক করতে জানতে হবে, যার ফলে আপনি শাটার স্পিড, প্রত্যেকটা ফোনেই এখন ম্যানুয়াল ক্যামেরা থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপারচার, শাটার স্পিড এগুলো সিলেক্ট করে আপনি একটা মন মতো ফটো তুলতে পারেন, যেটা হয়তো ওই 108 মেগাপিক্সেল ক্যামেরায় না তোলা হলেও 12 মেগাপিক্সেলেও আপনার সমান রেজাল্ট দেবে। তবে একটা সেটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা হওয়ায় বাঞ্ছনীয়। দেখুন না, আজকে আইফোন তো 108 মেগাপিক্সেল দিচ্ছে না, কিন্তু এখানে MI 10T 108 মেগাপিক্সেল দিচ্ছে। কিন্তু যখন আপনি আইফোন 12কে ক্যামেরা দিয়ে কম্প্যারিজন করবেন, তখন কিন্তু ওই মিড ভ্যারিয়েন্টকে 12 মেগাপিক্সেল দিয়ে কম্প্যারিজন করবেন না, করবেন কি 108 মেগাপিক্সেলের ক্যামেরাটাকে দিয়ে। সুতরাং আপনার কাছে এই ক্যামেরার হায়ার মেগাপিক্সেল ভ্যালুটাও কিন্তু বিচার্য বিষয় হওয়া উচিত নয়। বিচার্য কোনটা? হ্যাঁ, ক্যামেরার আউটপুট আমরা কতটা পাচ্ছি বা কেমন আউটপুট পাচ্ছি, সেটাই কিন্তু আমাদের বিচার্য বিষয়। আর এরপরে সেলফি ক্যামেরার ক্ষেত্রে বলবো, এখন প্রত্যেকটা ফোনেই আপনারা দেখছেন 5 হোল ডিসপ্লে দেওয়া হচ্ছে এবং 5 হোলের ভেতর দুটো গর্ত করে সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে ডুয়েল ডিসপ্লে সেলফি ক্যামেরার নামে, ডুয়েল সেলফি ক্যামেরার নামে। তো সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ কোথায় করছি? আমাদের ডিসপ্লেটাতে একটা বড় গর্ত হয়ে যাচ্ছে, যেটা আমাদের এন্টারটেনমেন্ট অর্থাৎ ইউটিউব ভিডিও বা নেটফ্লিক্স, অ্যামাজন দেখার সময় অবস্ট্রাগল সৃষ্টি করছে, যেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। আর সাথে সাথে এটাও বলবো, সেলফি ক্যামেরায় কিন্তু পোর্ট্রেট লেন্সের কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ এখানে প্রাইমারি ক্যামেরা দিয়ে আমরা পোর্ট্রেট লেন্সের কাজ করে নিতে পারি। সেখানে যদি আমরা ওয়াইড অ্যাপারচার লেন্স পাই, ওটাই আমাদের কাছে অ্যাকসেপ্টেবল, ওটাই কিন্তু আমরা মান্যতা দিতে পারি। পরের যে অপ্রয়োজনীয় ফিচার্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেস আনলক। প্রথমেই বলে দিই, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, আমার ক্ষেত্রে প্রয়োজন নাই হতে পারে। এবং আমার ক্ষেত্রে কেন প্রয়োজন নয় সেটা বলি। প্রথমত বলে দিই, আইফোনের যে ফেস আনলকটা ইউজ করা হয় সেটা কিন্তু 3D ফেস রেকগনাইজেশন। হ্যাঁ, সেটা অত্যন্ত সিকিওর। আপনি যেদিকে তাকান সেটা খুলবে না, একদম স্ট্রেটভাবে তাকাতে হবে। এছাড়াও আপনি মুখটা যদি এদিক ওদিক ঘুরিয়ে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আইফোনের ফেস আনলক কাজ করবে না। অন্যদিকে অ্যান্ড্রয়েডে যে ফেস আনলকটা কাজ করে, সেটার একটু টেকনোলজিটা পুরোটাই আলাদা। সেটা আপনার একটা সেলফিতে ছবি ক্যাপচার করে রাখে নিজের মেমোরিতে, আপনার সঙ্গে আপনি যখন ফোনটা ধরছেন আপনার ফেসের সামনে, আপনার ফেসের যে ছবিটা এবং ওর ইন্টারনাল মেমোরিতে যে ছবিটা সেভ হয়ে আছে, এই দুটো ছবি যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েডে যে সমস্ত ফেস আনলক খুলে যায়। অর্থাৎ দেখবেন, অ্যান্ড্রয়েডে যখন আমরা ফেস আনলক কাজ করি, আমরা এই দিকে তাকিয়ে আছি, ফোনটা এখানে ধরছি, ফেস আনলক কাজ করে যাচ্ছে, আমরা চোখ বন্ধ করে আছি, ফেস আনলক কাজ করে যাচ্ছে। তো ওটা সিকিউরিটি ফিচার্স নয়। হ্যাঁ, যখন তখন সেটা খুলে যেতে পারে। আপনার ফোনটা আপনার কাছে অত্যন্ত সিকিওর, আপনি আপনার পার্সোনাল ডেটা, আপনার পার্সোনাল ছবি আপনার ফোনে রেখে দিয়েছেন। তো সেটা চুরি হয়ে যাক বা সেটা অন্য কারোর হাতে পড়ে আপনার কোনো ক্ষতি হোক, তাই জন্য বলবো ফেস আনলকটা কিন্তু একটা সিকিউরিটি ফিচার্স নয়। এটা আপনি আপনার ফোনটাকে তাড়াতাড়ি ওপেন করানোর জন্য, টুকটাক কিছু সিকিউরিটি ফিচার্সের জন্য ইউজ করতে পারেন। এছাড়া ফেস আনলকের কিন্তু আর কোনো রকম দাম নেই। এর পরের যে ফিচার্সটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বাজেট রেঞ্জের ফোনে আজকাল দেখি হালকা ফুলকা জলে ছিটে রাখলে সেটা কিন্তু খারাপ হবে না বা সেটা প্রোটেক্ট থাকবে। তো এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্টের গিমিক মাত্র। এটা আপনার মনটাকে জাস্ট একটা সান্ত্বনা দেওয়া, না আপনার ফোনটায় বৃষ্টির জল লাগলে সেটা রক্ষা পাবে। আমি বলে দিই, এই স্প্ল্যাশ প্রুফ টেস্টের ভেতরের ঘটনাটা, এই আন্দার কি বাত হ্যায় বস, কাউকে বলা যাবে না। এই যে স্প্ল্যাশ প্রুফ অর্থাৎ হালকা ফুলকা জলে ছিটে লাগলে আপনার ফোনটা রক্ষা পাবে, এরপরেও যদি আপনার বৃষ্টির জল পড়ে ফোনটা কিছু ড্যামেজ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কোনো রকম ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। হ্যাঁ, প্রত্যেকটা স্মার্টফোনের ভেতরে একটা ব্লটিং পেপারের মতো পেপার থাকে, যেটা একটুখানি জল লাগলেই ওটা একটা কালার থেকে আরেকটা কালারে রূপান্তরিত হয়। অর্থাৎ সার্ভিস সেন্টারে গিয়ে আপনি যখনই ফোনটা দেখাবেন এবং তারা যখন ফোনটা খুলবে, তখন বুঝতেই পারবে যে এটা ওয়াটার ড্যামেজ হয়েছে, অর্থাৎ লিকুইড কোনো জিনিসের দ্বারা এটা ড্যামেজ হয়েছে, তাহলে সেটা তারা ওয়ারেন্টি দেবে না। তো সেক্ষেত্রে বলে দিই, এটা শুধুমাত্র বাজেট ক্যাটাগরি বা মিড বাজেট ফোনের ক্ষেত্রে প্রবলেম নয়। যে সমস্ত হায়ার ফ্ল্যাগশিপ লেভেলের ফোন রয়েছে, স্যামসাংয়ের S20 সিরিজ, S10 সিরিজ, সেক্ষেত্রেও IP68 রেটিং থাকে। অর্থাৎ আপনি 1 মিটার জলে ফোনটাকে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। কিন্তু তারপরেও যদি ফোনটা ওয়াটার ড্যামেজ হয়ে খারাপ হয়, ধরুন আপনার ফোনটিতে কোনো রকম এখানে বিল্ড কোয়ালিটিতে ইস্যু ছিল, সেটা প্রথম থেকে ছিল, হয়তো আপনার হাত থেকে ফোনটা কোনো সময় পরে একটুখানি হলেও ফাঁকা হয়ে গেছে আপনার ওই ডিসপ্লের কাছে, তো সেক্ষেত্রে বলে রাখি এখানে IP68 রেটিং আছে এবং সেক্ষেত্রে আপনার ওয়াটার ড্যামেজ হলো, তার সত্ত্বেও আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। এবং প্রত্যেকটা কোম্পানির একই নিয়ম, আপনি দরকার পড়লে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিতে পারেন। এখানে ওয়াটার ড্যামেজ হোক, লিকুইড ড্যামেজ হোক, কোনো রকম এখানে ওয়ারেন্টি সার্ভিস পাওয়া যায় না, সেটা আপনি মিড বাজেট ফোন হোক
সেটা আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হোক। তো সেক্ষেত্রে আপনাকে ভয়ে ভয়েই যখন ফোনটা ইউজ করতে হবে, তাহলে আপনি ফ্ল্যাশ প্রুফ ডিজাইন কেন নিতে যাব? হ্যাঁ, অবশ্যই যদি কম পয়সায় দেয় নেব, কিন্তু তার জন্য যদি একটা এক্সট্রা 1000 টাকা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তবে হ্যাঁ, মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলে কিছুটা ট্রাস্ট করা যায়, কিন্তু এই ফ্ল্যাশ প্রুফ ডিজাইন এই মিড বাজেট সেন্টটিকে কতটাই বা ট্রাস্ট করা যায়? আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও অনেক বন্ধুরাই হয়তো ভাবনা চিন্তা করে দেখেছেন এই ফিচার্সটা আমার স্মার্টফোনে দরকার নেই, স্মার্টফোনে বসিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন না, আমার ডুয়েল স্পেস কোনো সময় কাজে লাগে না। হ্যাঁ, আবার অনেক বন্ধুরা আছে কাজে লাগে, যাদের জন্য কিন্তু অবশ্যই ওটা প্রয়োজনীয় এবং এই ফিচার্সগুলো দেওয়াটা জরুরি। অনেক জেস্চার আছে যেগুলো কিন্তু আমার ক্ষেত্রে কাজে লাগে না, আপনার ক্ষেত্রে কাজে লাগে, এই ফিচার্সগুলো দেওয়াটা জরুরি। কিন্তু আমি যে সমস্ত ফিচার্সগুলো বললাম, এই ফিচার্সগুলো কিন্তু এতটাও জরুরি নয়। হ্যাঁ, যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে আমরা পাই, অবশ্যই সেটাকে হাইলাইট করার মতো ব্যাপার, কিন্তু তার থেকে বেশি খরচ করে আমরা কিন্তু এইগুলোকে মেনে নিতে পারি না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের আকর্ষণীয় কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।